অন্তরেরই অন্তঃপুরে থাকরে ততদিন। অল্প ঘায়ে পড়বি ঘুরে, অল্প দাহে মরবি পুড়ে, অল্প গায়ে লাগলে ধুলা করবে যে মলিন। অন্তরেরই অন্তঃপুরে থাকরে ততদিন। যখন তোমার শক্তি হবে, উঠবে ভরে প্রাণ, আগুন ভরা সুধা তাহার করবি যখন পান। বাইরে তখন যাসরে ছুটে, থাকবি সূচি ধুলায় লুটে, সকল বাঁধন অঙ্গে নিয়ে বেড়াবি স্বাধীন। অন্তরেরই অন্তঃপুরে থাকরে ততদিন। গীতাঞ্জলির কবিতা শুনলেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে আজকের দিনটার কথা বলি। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে শনিবার, 8ই আশ্বিন 1428, ইংরেজির 25শে সেপ্টেম্বর 2021। তিথি ভাদ্র, কৃষ্ণপক্ষ চতুর্থী, নক্ষত্র ভরণী। সূর্যোদয়ের সময় ভোর 5:29 হয়ে 43 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:27 হয়ে 11 সেকেন্ড। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। দিনের বেলা 11:33 গতে দেবারিগণ, সন্ধে 6:16 গতে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ আর শুক্রবারে যে এই শরণাগত সৌমিত্রর পাতায় আপনাদের সৌমিত্র বসু সশরীরে উপস্থিত থাকে আপনাদের সঙ্গে আড্ডা মারবার জন্য, সে তো আপনারা সকলেই জেনে গেছেন। যারা জেনেও এখনো পর্যন্ত সেই আড্ডায় যোগ দিতে আসেননি তাদের বলি, অনেকেই আসছেন, প্রতিদিনই 1-2 করে নতুন মানুষের দেখা পাচ্ছি। আপনিও চলে আসুন। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা অম্বার কথা বলছি, দ্রুপদ রাজার কন্যা অম্বা, কিন্তু পরে তিনি পরিবর্তিত হবেন। সেই পরিবর্তনের কথা যথাসময়ে জানানো হবে। তারপর গীতা, গীতার ব্যাখ্যা। গীতার ব্যাখ্যা করছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর মন্দিরের কথা, ঢাকুরিয়ার শীতলাতলার মন্দিরের কথা এবং আরো একটি মন্দিরের কথা বলা শুরু করেছি। আপনাদের চিঠিপত্রের উত্তর, তারপরে বাইরে দূরে। আমরা এখন আছি পুনেতে, পুনের মন্দির দেখে বেড়াচ্ছি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপাতত সৌমিত্র বসু আড়ালে যাচ্ছে, সামনে আসছে গান, গানের পর পুরাণ চিরন্তন। সৌমিত্র বসুর সঙ্গে শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমরা এখন আছি অম্বার কাছে, দ্রুপদ রাজার কন্যা অম্বা। তো ভীষ্ম তাকে প্রত্যাখ্যান করেছেন, তার আগে শাল্য তাকে প্রত্যাখ্যান করেছেন। ভেবে দেখুন, আমাদের বাড়ির মেয়েদেরই এমন অপমান সহ্য হবে না, তা অম্বা তো আবার রাজকন্যা, যাকে ভালোবেসেছিলেন, বিয়ের সব ঠিক, সেই শাল্যরাজ প্রত্যাখ্যান করলেন। যার জন্য এই অসম্মান, সেই ভীষ্ম চিরকুমার হয়ে থাকার প্রতিজ্ঞা রক্ষার জন্য তাকে বিয়ে করতে রাজি হলেন না। এমনকি সেই জেদ বজায় রাখতে গিয়ে গুরু পরশুরামের সঙ্গে যুদ্ধ পর্যন্ত করলেন। রাজকন্যা অম্বার একমাত্র আকাঙ্ক্ষা, তিনি ভীষ্মের মৃত্যুর কারণ হবেন। এই জন্মে যদি না হয় নাই হলো, কিন্তু পরের জন্মে অম্বা তীর্থে তীর্থে ঘুরে বেড়ান, তপস্যা করেন, এক মনে ঈশ্বরকে ডাকেন, আমাকে এর প্রতিশোধ নেবার উপায় করে দাও। এমনি করে ঘুরতে ঘুরতে একদিন গঙ্গার তীরে বসে এক মনে তপস্যা করছেন। হঠাৎ কি যেন একটা হয়ে গেল তার ভেতরে, কে যেন আদেশ করল, চোখ খুলে দেখ। তাকিয়ে দেখেন সামনে এক নারী। কে এই নারী?
জানতে পারবো 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গানের পরে। তখন আমি আপনাদের সৌমিত্র বসু আপনাদের সামনে পেশ করব এই নারীর পরিচয়। গল্পের যে সুতোটা ছিঁড়ে গিয়েছিল সেটাকে জোড়া লাগিয়ে সামনে এসে দাঁড়িয়েছেন এক নারী। অম্বা দেখছেন 92.7 বিগ এফএম। কে তুমি মা? অম্বা বললেন। তার উত্তরে মধুর হেসে সেই নারী বললেন, আমি পতিতোদ্ধারিণী গঙ্গা। এতদিন ধরে তীর্থে তীর্থে ঘুরে তুমি এত কঠোর তপস্যা করছো কেন? কি তোমার অভিলাষ? তুমি আমাকে বলো। অম্বা সব কথা খুলে বললেন গঙ্গাকে। শুনতে শুনতে গঙ্গার মুখ কঠিন হয়ে গেল। তিনি বললেন, এই তোমার আকাঙ্ক্ষা, তুমি ভীষ্মের মৃত্যুর কারণ হতে চাও, আর সেই কথা তুমি আমার সামনে বলছো। তুমি জানো না ভীষ্ম আমার সন্তান, সে গঙ্গা পুত্র। কি অন্যায় করেছে সে? নিজের প্রতিজ্ঞা রক্ষা করেছে। হাজার প্রলোভনেও সেই প্রতিজ্ঞা থেকে সরে আসেনি, আর তুমি তার হত্যার কারণ হতে চাইছো। যাও, ঘরে ফিরে যাও, এমন অন্যায় ইচ্ছা নিয়ে আর তপস্যা করো না। যাও বলে তো মা গঙ্গা জলের মধ্যে মিলিয়ে গেলেন। আর অম্বা, তা তো জেদ আরো বেড়ে গেছে। সে আরো কঠোর তপস্যা শুরু করল। সেই তপস্যায় শিবের আসন নড়ে উঠল। শিব এসে আবির্ভূত হলেন অম্বার কাছে। অম্বা তাকে সব কথা খুলে বললেন। শিব বললেন, তথাস্তু, আমি আশীর্বাদ করছি তোমার মনোবাসনা পূর্ণ হবে। কিন্তু কি করে? ভীষ্ম পুরুষ, অসামান্য বীর যোদ্ধা, স্বয়ং পরশুরাম তাকে যুদ্ধে হারাতে পারেন না। আমি একজন নারী হয়ে কি করে তার মৃত্যুর কারণ হব? শিব বললেন, না, এই জন্মে অম্বা হয়ে তুমি ভীষ্মকে নিহত করতে পারবে না। মৃত্যুর পরে তোমার নবজন্ম হবে, তুমি পুরুষ রূপ পাবে, তারপরে তুমি যুদ্ধে তাকে নিহত করতে পারবে। আর হ্যাঁ, নতুন জন্মেও তুমি অতীত জন্মের কথা ভুলবে না। এই জন্মের সমস্ত ঘটনাই তোমার মনে থাকবে। শিব মিলিয়ে গেলেন। অম্বা শিবকে প্রণাম করলেন। তারপর যমুনার তীরে চিতা তৈরি করে তাতে আগুন দিলেন অম্বা, আর সেই জ্বলন্ত আগুনের মধ্যে নিজেকে সমর্পণ করলেন। অম্বার এই নারী জন্ম শেষ হল। এইবার আমরা ফিরে আসি দ্রুপদ রাজার কাছে। দ্রুপদ রাজার তো 3টি মেয়ে, অম্বা, অম্বালিকা, অম্বিকা। কিন্তু একটি পুত্র সন্তান তো চাই, তা না হলে বংশ রক্ষা হবে কেমন করে? তিনি মহাদেবের তপস্যা শুরু করলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব এলেন তাকে বর দেবার জন্য। পুত্র চাই তোমার? শোনো দ্রুপদ রাজ, আমার বরে তোমার একটি সন্তানের জন্ম হবে, সে হবে কন্যা। দ্রুপদ রাজ বললেন, কন্যা? কিন্তু আমি তো কন্যা সন্তান চাই না দেবাদিদেব। আমি 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 আপনার কাছে পুত্র বর চাই। মহাদেব বললেন, তুমি তাকেই পুত্ররূপে প্রতিপালন করো, সেই কন্যা কিছুদিন পরে পুত্রে পরিণত হবে। শেষ হলো পুরাণ চিরন্তন। এরপর গীতার কথা বলবো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আপাতত গান কথা। শ্রীমদ্ ভগবদ গীতা, অর্জুনকে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশের কথা বলা আছে যে মহাগ্রন্থে, সেই গীতা। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। এখন গীতার কথা বলবো আপনাদের সৌমিত্র বসু। কেউ কেউ আছেন এমন মানুষ, শীত গ্রীষ্ম তাদের গায়ে লাগে না, দেখবেন প্রচন্ড শীতে ভোরবেলা হয়তো তারা হুড় হুড় করে ঠান্ডা জলে চান করে নিতে পারেন, আর প্রবল গরমে অম্লান বদনে নিজের কাজ করে যান। এতটুকু আহা উহু পর্যন্ত করেন না। তাদের কি শীত বা গরম কিছু করে না? করে তো নিশ্চয়ই, কিন্তু তারা তাতে কাতর হন না। তারা মনে করেন এই যে খুব শীত করছে, এই কষ্টটা সাময়িক, বা এই যে খুব গরম করছে, এই গরম করাটাও সাময়িক।
একে অগ্রাহ্য করাটাই ভালো, অগ্রাহ্য করাটাই উচিত। অগ্রাহ্য না করে কোনো লাভ নেই। শ্রীকৃষ্ণ বলছেন মনকেও তেমনি করে রাখতে হবে। যে সব ঘটনা আমাদের মনকে শোকের, দুঃখের, আনন্দের সমুদ্রের মধ্যে ফেলে একেবারে ভাসিয়ে নিয়ে যেতে চায়, তাদের অবজ্ঞা করতে হবে, অস্বীকার করতে হবে, কারণ সে সবকিছুই সাময়িক, অনিত্য। এই নিয়ে আরো কথা বলবার আগে একটুখানি গান শুনে নিন। 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। একে যেমন এ তো সাময়িক বলে মানুষ অস্বীকার করে, তেমনি করে শোক, দুঃখ যা কিছু জীবনে আসবে তাকে ওইভাবে অস্বীকার করার কথা। কিন্তু প্রশ্ন হলো সেটা করব কেন? 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে সেই প্রশ্নটাই উঠছে যে আমার যদি আত্মীয় বিচ্ছেদের জন্য কষ্ট হয়, তাহলে আমি সেই কষ্টকে স্বীকার করব না কেন? এর কারণগুলো আমার যে মনে হয়েছে এক এক করে বলি। প্রথমত, এই শোক আমাকে কোথাও নিয়ে যেতে পারবে না। যা অবধারিত, যা পূর্ব নির্দিষ্ট, আগে থেকে ঠিক করা হয়ে গেছে, তা নিয়ে শোক করাটাই নিরর্থক। 2, শোক করার কোনো মানে নেই, কারণ আমরা সাধারণ মানুষ যাকে মৃত্যু বা অবসান বলে মনে করছি, শেষ হয়ে যাওয়া বলে মনে করছি, তা আসলে শেষ হওয়া নয়, তা এক নতুন পর্যায়ের শুরু। 3, এটির কথা স্বামী বিবেকানন্দ খুব বলতেন। আমরা তাকে নিয়ে কথা বলবার সময় অনেকবার বলেছি, এই যে সংযম, জীবন আর মৃত্যুকে তার বাইরের দিক থেকে না দেখে ভেতরের দিক থেকে দেখা, তার সত্য রূপে দেখা, তা জীবনকে মঙ্গলময় করে। যদি প্রশ্ন ওঠে কি করে করে, গীতা বলবেন আপনি যে মুহূর্তে সত্য জ্ঞান লাভ করলেন, সেই মুহূর্তে আপনি স্থিতধী হলেন। আপনি যে কোনো ঘটনাকে নিরপেক্ষ এবং নিরাবেগ চোখে দেখতে শিখলেন, এবং তাতে আপনি জীবনে শান্তি পাবেন। আর শেষ যে কথাটা কৃষ্ণ বলছেন অর্জুনকে, মানুষ যদি এই তাৎক্ষণিক আবেগকে সংযত করতে পারে, তাহলে সে শান্তভাবে নিজের কর্তব্য করতে পারবে। কোনো উল্টো পাল্টা ভাবনা চিন্তা তাকে তার কর্তব্য থেকে ভ্রষ্ট করতে পারবে না। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনের কর্তব্য কি? তিনি ক্ষত্রিয়, তার পরিচয় তিনি একজন বীর যোদ্ধা। এই আবেগ তাকে সেই কর্তব্য থেকে সরিয়ে দিতে চাইছে, যুদ্ধ থেকে সরে আসতে বলছে। শ্রীকৃষ্ণ বলছেন যুদ্ধ থেকে সরে আসাটা অধর্ম। গীতার এই কথা আমরা আধুনিক মানুষজন, 2021 সালের মানুষজন, আমরা কতটা মানব? এ কথা তো ঠিক, কোনো ঘটনা বা কোনো পরিস্থিতি মনের মধ্যে একটা আবেগ তৈরি করলো, আমি আপনি আগে পিছে না ভেবে, বিচার না করে একটা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললাম। সেই সিদ্ধান্ত অনেক সময় ভুল বলে প্রমাণিত হতে পারে, হয়। আপনার আমার জীবনে নিশ্চয়ই অনেকবার এমনটা ঘটেছে, আপনি মনে করে দেখুন। আর একটা কথা ভেবে দেখুন, আমরা সবাই যদি এই তাৎক্ষণিক আবেগের বশে চলি, তাহলে তো সমাজ সংসার সব চুলোয় যাবে। আমার কাজ শরণাগত অনুষ্ঠানে গীতার ব্যাখ্যা করা, তা নিজের কাজ ফেলে দিয়ে আমি যদি আবেগের টানে অন্য কাজ নিয়ে মেতে উঠি, তাতে শেষ পর্যন্ত কোন লাভটা হলো? অর্থাৎ দায়িত্বের একটা শৃঙ্খলে আমাদের সমাজটা বাঁধা, আমাদের বেঁচে থাকাটা বাঁধা। মনে হলো বলে সেখান থেকে আমরা সরে আসতে পারি না, তাতে এই শৃঙ্খলটা ভেঙে যেতে পারে বলেই পারি না। তাই বিচলিত হয়ে নিজের দায়িত্ব ভুলে যাওয়াটা কোনো কাজের কথা নয়। এই পর্যন্তই থাক গীতার ব্যাখ্যা। এরপর আমরা মন্দির দেখতে চলে যাব 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমাদের সামনে কালী মন্দিরের কথা ঠিক করে বলতে গেলে, গতদিন বলেছিলাম ঢাকুরিয়ার শীতলাতলায় মা দক্ষিণা কালীর মন্দিরে নিয়ে যাব আপনাদের, নিয়ে এসেছি। ঢাকুরিয়া ফ্লাইওভারটা চেনেন তো? এ মন্দির তার খুব কাছাকাছি, মানে হাঁটা পথে মিনিট 5 লাগবে বড় জোর।
বয়স খুব বেশি নয়। মন্দির তৈরি হয়েছিল 1953 খ্রিস্টাব্দে, মানে আজ থেকে ধরুন 68 বছর আগে। তার আগে এখানে একটা এমনি দোচালা টিনের ঘর ছিল, সেখানেই মা দক্ষিণা কালীর পুজো করা হতো। মূর্তি ছিল না, ঘটে পুজো করা হতো। তা ওখানকার মানুষজন ভক্তদের ব্যাপারটা খুব মন খুঁতখুত করত। এই কেমন মন্দির, যেখানে দেবীকে দেবী রূপে দেখতে পাবো না, তার পায়ে মাথা ঠেকাতে পারবো না। শেষে নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিজেদের উদ্যোগে 1957 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি মঙ্গলবার এই মন্দিরের গর্ভগৃহে দেবী মূর্তির প্রতিষ্ঠা, মানে বিগ্রহ রূপে তাকে প্রতিষ্ঠা করা হলো। আরো কথা আছে এই নিয়ে, সে কথায় যাবার আগে গান শুনবো 92.7 বিগ এফএম-এ। আপনারা শুনছেন শরণাগত। হোক জীবনের সুরবদল। মন্দিরের আসন বেদিতে শুয়ে আছেন স্বয়ং মহাদেব, তার বুকের ওপর দাঁড়িয়ে আছেন মহাকালী। এই মহাকালীও কিন্তু বসন পরে আছেন। এর গায়ের রং কুচকুচে কালো। নিত্য পুজো হয়, প্রতি অমাবস্যায় হয় বিশেষ পুজো। আর বাংলা পয়লা মাঘ যেহেতু এই বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল, তাই সেই দিনটা বেশ আয়োজন করে এই মন্দিরে উৎসব করা হয়। পরের মন্দিরে যাবার আগে আপনাদের কাছে একটা অনুরোধ। আমরা এই পর্যায়ে শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় কালী মন্দির নিয়ে কথা বলতে চাইছি। কালী মন্দির শুধু। আপনার চেনাশোনা পরিধির মধ্যে যদি কোনো কালী মন্দির থেকে থাকে, যার কথা এর আগের শরণাগত অনুষ্ঠানে বলা হয়নি, একটু লিখে জানান না। মন্দিরটি কোথায়, মন্দিরের পেছনে কোনো কিংবদন্তি বা ইতিহাস আছে কিনা, মন্দিরটা দেখতে কিরকম, তার বিবরণ, মূর্তির বিবরণ ইত্যাদি 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 ইত্যাদি, যত দিক থেকে মনে হয়। মনে রাখবেন, আপাতত শুধু কালী মন্দির, পরের পরিকল্পনার কথা পরে বলা যাবে। কলকাতার মন্দিরের কথা তো বললাম, অবশ্য কালীঘাটকে নিছক কলকাতার মন্দির বললে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের বহু মানুষ আপত্তি করবেন। যাই হোক, এইবার তাহলে কলকাতার থেকে একটু দূরের দিকে যাওয়া যাক, কি বলেন? চল নৈহাটিতে। না, এ নৈহাটি সে নৈহাটি নয়, এ হলো বসিরহাটের কাছাকাছি, উত্তর 24 পরগনা। তো সেখানেও এক দক্ষিণাকালীর মন্দির আছে। লোকের মুখে মুখে তার নাম হয়ে গেছে তারাখ্যাপা দক্ষিণাকালীর মন্দির। এটা কিরকম একটা লাগে না? হঠাৎ একটা মন্দির, কালী মন্দির, সেটা নামটা খানিকটা পর্যন্ত পাল্টে ফেলল। আসলে এই যে তারাখ্যাপা নামটা, এইটা এই মন্দিরের সঙ্গে জুড়ে যাওয়ার পেছনে একটা গল্প আছে, সেটা বলি, শুনুন। আজ থেকে বেশ অনেকদিন আগে, 1281 বঙ্গাব্দ, মানে হলো ধরুন আজ থেকে 147, প্রায় 150 বছর আগে, উত্তর 24 পরগনার স্বরূপনগরের কাছে বাংলানি বলে একটা গ্রামে একটা ছেলের জন্ম হলো। তার নাম রাখা হলো মণি। মণি বাবা পণ্ডিত মানুষ, বিদ্যালঙ্কার উপাধি পেয়েছেন। ছেলের লেখাপড়ায় তেমন মন নেই, কেমন একটা খ্যাপাটে ভাব। এখানে ওখানে ঘুরে বেড়ায়, দিনরাত ঠাকুর দেবতা করে। আর 5 জনের মতন ঠিক নয় ছেলেটা। যেমন ধরা যাক, একদিন সকালবেলা দেখা গেল মণি বিছানায় নেই, বাড়িতে নেই, গোটা গ্রামে নেই। খুঁজে খুঁজে কোথাও পাওয়া যায় না তাকে। আসলে রাতের বেলায় কি স্বপ্ন দেখে মণি সেই ভোরবেলা চলে গেছে তারাপীঠে বামা খ্যাপার কাছে, গিয়ে বলেছে আমি সন্ন্যাসী হতে চাই, আপনি আমাকে মন্ত্র দিন। বামা খ্যাপা তাকে ভাগিয়ে দিয়েছে, দোষ শালা, ওসব তাকে করতে হবে না, তুই যা, সংসারে ফিরে যা। কিন্তু সে তার ভক্তি, তার সমর্পণ, সেই সব কিছুকে নিয়েই ফিরে এসেছে তার বাড়িতে। তাহলে শেষ করলাম মন্দিরের কথা। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম-এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ।
করছি আপনাদের চিঠি পড়া 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু এক এক করে খুলব চিঠির পাতা। প্রথম চিঠি। জেঠু, হে মহাজীবন অনুষ্ঠানের পরিবর্তন ভীষণ ভালো লাগছে আগের তুলনায়। শরণাগতকে অন্যরকম এক মাধুর্য দিয়েছে এই পরিবর্তন। তবে জেঠু, আমার একটা অনুরোধ আছে তোমার কাছে। মাঝে মধ্যে না দিয়ে তুমি প্রতি সপ্তাহে অন্তত নির্দিষ্ট একটি দিনে কিছু বাণী উপস্থাপন করো। আগে রবিবারের শরণাগততে যেমন হতো, তাতে আমার মতো শিক্ষার্থী থেকে শুরু করে বহুল মানুষের জীবনের অনুপ্রেরণা হয় মহামনীষীদের এই অগ্নিরূপ বাণীগুলি। আগের রবিবার শরণাগতর ভক্তদের হৃদয়ে কল্পনার স্পন্দন জাগাত, আর আজকের রবিবার করে কল্পনার পরিস্ফুরণ। তবে আমার ব্যক্তিগত মতে দুটোই সমানভাবে প্রয়োজন, অন্তত আজকের দিনে। জেঠু, তুমি একবার নিরপেক্ষভাবে ভেবে দেখো যে মহামনীষীদের অগ্রগতিমূলক কথাগুলি আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে কতটা দরকার। এতে শুধু আমাদের দরকার মিটবে না, বিভিন্ন উক্তিতে বিভিন্ন মনীষীদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করাও হবে। হ্যাঁ, হয়তো হে মহাজীবন অনুষ্ঠানে এটা হয়, তবুও বাণী ভাবনাটা অনেকটাই ভিন্ন। যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। সুস্মিতা গোস্বামী, সূর্যপুর, তালতলা, বারাসাত। সুস্মিতা অনেকদিন বাদে চিঠি লিখলো, নাকি অনেকদিন আগে থেকে চিঠিটা পড়েছিল আর পড়া হচ্ছিল না। কিন্তু এর মধ্যে তো কতগুলো কাণ্ড ঘটে গেছে। হে মহাজীবনটা তো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গিয়ে অন্য সব বিষয় চলে এসেছে। পুরো শরণাগতের চেহারাটা পাল্টে গেছে। কিন্তু তোমার ওই বাণীর ব্যাপারটা একটু ভেবে দেখব। দেখা যাক, অন্তত বাণী যদি কিছু শোনানো যায় তাহলে সেটা হয়তো ভালোই হয়। দ্বিতীয় চিঠি। শ্রদ্ধেয় দাদা, আমি আপনার সকালের 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। বছর 2 আগে শরণাগত অনুষ্ঠানে ঠনঠনিয়া কালী মন্দিরের সঠিক প্রতিষ্ঠাকাল কোনটি, 1110 না 1210 নিয়ে একটি বিতর্ক সামনে আনেন, যাহাতে আপনি একজন বিদেশি ঐতিহাসিকের লেখা একটি ইতিহাস বইয়ের উল্লেখ করেছিলেন। আমি ঠনঠনিয়া কালী মন্দিরের একজন সেবায়েত ও পালাদার। বর্তমানে আমাদের মন্দির সংক্রান্ত বিষয় নিয়ে চর্চা করতে গিয়ে দেখি যে মন্দিরটির স্থাপনাকাল সঠিক বাংলা 1210 সাল নিয়ে সত্যই একটি সংশয় রয়ে গেছে। আপনি যদি দয়া করে সেই ঐতিহাসিকের নাম ও লেখা বইটির নাম আমাকে জানান তাহলে খুব উপকৃত হব। এখন কলকাতার কালী মন্দির নিয়ে আপনার অনুষ্ঠান চলছে, এরপর যদি আমাদের মন্দির নিয়ে কিছু বলেন তার অপেক্ষায় থাকব। আপনাকে অনেক ধন্যবাদ এই ভুলটি আমার নজরে আনার জন্য। আশা করি সংশোধন করতে পারবো। নমস্কারান্তে অমিত ঘোষ, ঠনঠনিয়া, কলিকাতা। এটা খুব একটা বলবার মতন বিষয় যে ঠনঠনিয়া কালী মন্দিরের মতন একটা মন্দিরের সেবায়িত তিনি আমাদের অনুষ্ঠান শোনেন এবং তাই নিয়ে চিঠি লেখেন। কিন্তু আপনি খুব বিপদে ফেলে দিয়েছেন। সেই সময়টা ঠনঠনিয়া কালীবাড়ির সম্পর্কে বলবো বলে খানিকটা এটা ওটা বইপত্তর পড়ে তৈরি হয়েছিলাম। কি বই পড়েছি 2 বছর পরে তার কিছু মনে নেই। আমি খানিকটা খোঁজ করবার চেষ্টাও করলাম, কিন্তু কিছুতেই মনে পড়ল না যে ঠনঠনিয়া কালীবাড়ির প্রতিষ্ঠার সময় নিয়ে কোনো লেখা পড়েছি বলে। নিশ্চয়ই পড়েছি এবং বলেছি, তারপরে সেটা ভুলেও গেছি। তবু আমি খোঁজ করে যাচ্ছি। আপনি যখন জিজ্ঞেস করছেন আমি খোঁজ করে যাচ্ছি, পাওয়া মাত্র আমি কোনো না কোনোভাবে জানিয়ে দেব। আর ঠনঠনিয়া কালীবাড়ি সম্পর্কে তো বলবার খুবই ইচ্ছে, খুব ভালো হয় আপনি যদি একটু লিখে পাঠান আর কি। যে আপনি তো বুঝতেই পারেন কেমন ভাবে লেখাটা হবে, যে তার প্রতিষ্ঠার ইতিহাস, তার পেছনের কোনো গল্প আছে কিনা, কোনো কিংবদন্তি বা ইতিহাসের গল্প আছে কিনা, এবং বেশ কিছু ছবি অবশ্য পাওয়াই যায়, কোনো সমস্যা নেই। এই সমস্ত করে যদি একটু পাঠান তাহলে খুব উপকার হয়, এই আর কি। নমস্কার নেবেন। তাহলে চিঠিপত্র আজকের মতো শেষ। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঘর তার মধ্যে ঘর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে প্রায় সেই রকম একটা কাণ্ড ঘটতে চলেছে। আমরা বলছিলাম চতুশৃঙ্গী দেবী মন্দিরের কথা।
বলতে বলতে প্রসঙ্গত চলে এলো দেবী সপ্তশৃঙ্গী মন্দিরের কথা। তা বেশ, সেই কথাটাই আগে শেষ হোক, তার সম্পর্কে কয়েকটা কথা বলি। দেবী সপ্তশৃঙ্গী মন্দিরে এক পুরোহিত ছিলেন, তার নাম ছিল কাকাজি বৈদ্য। তার মনে কোনো সুখ ছিল না, তো দেবীর কাছে প্রচুর কাকুতি মিনতি করেছেন, প্রচুর কান্নাকাটি করেছেন। দেবী তাকে বললেন যে, দেখ বাবা, সংসারে শান্তি পেতে গেলে তুই একটা কাজ কর, তুই বাবার কাছে যা। এখন বাবা বলতে দেবী বোঝাতে চেয়েছিলেন সাই বাবার কথা, তার মন্দির তো কাছেই, সিদ্ধিতে। কিন্তু কাকাজি ভাবলেন যে বাবা বলতে দেবী ভোলানাথ শিবের কথা বলছেন। ওখানে কাছাকাছি একটা শিব মন্দির আছে, খুব বিখ্যাত মন্দির, ত্রম্বকেশ্বর শিব মন্দির। কাকাজি বৈদ্য তো চলে গেলেন সেই মন্দিরে, গিয়ে সেখানে বসে এক মনে শিবকে ডাকতে লাগলেন। দিন যায়, রাত যায়, কাকাজি ডেকেই চলেন, কিন্তু কই মনে তো শান্তি আসে না, কোনো ফল হয় না। অবশেষে হতাশ হয়ে কাকাজি বৈদ্য ফিরে এলেন তার গ্রামে। তারপর কি বলবার জন্য সৌমিত্র বসু প্রস্তুত। একটু গান শুনে নি, গানের পর আজকে শরণাগতের শেষ পর্যায়ে 92.7 বিগ FM এ শুনুন, গান শুনুন। কাকাজি বৈদ্য, তিনি তো শিবকে ডেকে কোনো ফল হলো না, নিজের গ্রামে ফিরে এলেন, পুজো করা ছাড়লেন না। রোজ ভোরবেলা ঘুম থেকে উঠেন, স্নান করেন, তারপর যজুর্বেদ থেকে শিবলিঙ্গের সামনে বসে রুদ্রমন্ত্র জপ করেন। এমনি করে অনেক দিন কেটে গেল, কিন্তু কোনো ফল হয় না। মানে যে শান্তির জন্য তার এত কাণ্ড, সেই মনের শান্তি, স্থিতি সব অধরাই থেকে যায়। শেষে কাকাজি আবার গেলেন দেবী সপ্তশৃঙ্গীর মন্দিরে। মা গো, তোমার কাছে এসে কেঁদে পড়েছিলাম। তুমি আমাকে বলেছিলে দেব ত্রম্বকেশ্বরের কাছে যেতে। গেলাম, প্রাণপণে ডাকলাম তাকে, কিন্তু কোনো ফল তো হলো না গো মা। তখন অনেক রাত, মায়ের কাছে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন কাকাজি। হঠাৎ অপরূপ ধূপের গন্ধে ঘর ভরে উঠল। কাকাজি চোখ মেলে তাকালেন, একটা আশ্চর্য আলো ছেয়ে ফেলেছে তার ঘর। সেই আলো ধীরে ধীরে এক দেবীর মূর্তি ধারণ করল। হ্যাঁ, মন্দিরে আসনে বসা যেমনটা দেখা যায় দেবী সপ্তশৃঙ্গী। তিনি বললেন, ওরে বোকা, আমি তোকে মহাদেবের কাছে যেতে বলিনি, আমি তোকে বলেছি সিদ্ধির সাই বাবার কাছে যেতে। বাবা বলতে তাকেই বুঝিয়েছি আমি। যা, তুই, তোর মনস্কামনা পূর্ণ হবে। কাকাজি তো সাই বাবা সম্পর্কে কিছুই জানেন না। তার দর্শন পেতে গেলে কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, কোনো ধারণাই নেই তার। তো সেই কথা বললেন তিনি দেবীকে। দেবী বললেন, সে ব্যবস্থা হবে। কি ব্যবস্থা? এই যে পুরোহিত, তার কথা কিন্তু চলে গেল সাই বাবার কাছে। সাই বাবা কি করলেন? তার এক শিষ্য, তার নাম মাধব রাও, তার মা একটা মানত করেছিলেন দেবী সপ্তশৃঙ্গীর কাছে। সে মানতের ফল ফলেছে। কাজে মাকে 2টো রূপোর বাটি দেবার জন্য সেই মাধব রাও এই সপ্তশৃঙ্গীর মন্দিরে এসেছেন। বুঝতেই পারছেন, এই সবই হলো সাই বাবা আর মায়ের মহিমা। তো মাধবরাও এসেছেন মন্দিরে, সেই মন্দিরের পুরোহিত হলেন কাকাজি। মানত করেছেন, সেই মানতের জিনিস দিতে এসেছেন। সেই কথায় বা তার থেকে এ কথাও কথায় তো বেরিয়ে পড়ল যে মাধবরাও হলেন সিদ্ধির সাই বাবার শিষ্য, প্রিয় শিষ্য। একটা আশ্চর্য ব্যাপার ঘটল তখন, অথবা হয়তো আশ্চর্যের কিছু নয়, এমনটাই হওয়ার কথা। এই মাধবরাওয়ের সঙ্গে কথা বলতে বলতে কাকাজির মনটা শান্তিতে ভরে গেল। তারপর আর কি, কাকাজি চলে এলেন সিদ্ধিতে সাই বাবার কাছে। 12 দিন থাকলেন সেখানে, মনে শান্তি নিয়ে ফিরে গেলেন নিজের গ্রামে, নিজের জগতে। কি মনে হয় না
মনের শান্তি পাবার জন্য একটা লম্বা অভিযানের গল্প এটা। শান্তির খোঁজে আমরা কত জায়গায় যাই, কত ভুল করি, তারপর যে মুহূর্তে ঠিক জায়গায় পৌঁছই মন বলে দেয় এইবার তোমার ছোটাছুটি শেষ, যা চাইছিলে তা পেয়ে গেছো। শেষ হলো আজকে শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি এইবার বলবো আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে আর কি, এবার বিদায়। শুধু একটা কথা বলি, ভালো থাকবেন। আর কালকে রবিবার, আপনারা কে কি লিখেছেন